অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আজকে বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে মূলত আলোচনা আসবে অধ্যায় ২ অণু-পরমাণু এবং অধ্যায় ৩ পদার্থের গঠন। তোমরা জানো তোমাদের এই অধ্যায়গুলো থেকে সিলেবাসে, বার্ষিক পরীক্ষার সিলেবাসে এক কথা উত্তর এমসিকিউ আসবে এবং সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটা টিউটোরিয়াল করে দিয়েছি। সেই টিউটোরিয়ালটা তোমরা কোথায় পাবে? স্কলার্স একাডেমি ফর অল এই চ্যানেলটিতে। আজকে মূলত আমরা এই দুটি অধ্যায়ের রচনামূলক প্রশ্ন, যেটা প্রেক্ষাপটবিহীন, আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো আলোচনা জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা যখন এই টিউটোরিয়ালটা দেখবে তখন তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে। আমরা গতকালকের যে এর আগের ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা ৩ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করে দিয়েছি এবং সেই ভিডিওর লিংক বা কমেন্ট বক্সে কিন্তু সেই পিডিএফটিও তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেটি থেকে এমসিকিউ এবং এক কথা উত্তরের জন্য সেই পিডিএফটি ডাউনলোড করে সেটিকে তোমরা কপি করে নেবে, ঠিক আছে? এবং তোমরা যখন এই পিডিএফটি দেখবে তখন তোমরা সাথে সাথে নোট করে নেবে। আজকে আমরা ৪ নম্বর প্রশ্ন দিয়ে আলোচনা হবে। আমাদের আজকে আলোচনায় থাকবে রচনামূলক প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, তাপ ও বিদ্যুৎ পরিবাহী পদার্থের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ তাপ এবং বিদ্যুৎ যাদের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, পরিবাহী, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি থাকে? সাধারণত কি থাকে? এরা কঠিন হয়, এরা চকচকে হয়, এরা ভারী হয়, আঘাত করলে কি শব্দ করবে? ঝনঝন শব্দ করবে। আর কি করে? এরা ভঙ্গুর হয় না, অর্থাৎ সহজে ভেঙে যায় না। এদের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন দুর্বলভাবে আটকে দেয়। এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, প্রশ্ন ৫। প্রশ্ন ৫-এ কি রয়েছে? সকল পদার্থের মূলেই রয়েছে হাতে গোনা কয়েকটি কণিকা, এদের নাম কি? আমরা জানি যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, কণিকা দ্বারা পদার্থ তৈরি হয়। এই ক্ষুদ্রতম কণিকাগুলোর নাম কি? ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি, পরমাণু। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যখনই তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখবা সাথে সাথে তোমার বইটার সাথে থাকবে এবং বইটা আগে ভালো করে পড়তে হবে এবং এইখানে তোমাকে অনেকগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদের কোনো কিছুই আসবে না। এগুলো তোমরা নোট করে নিতে পারো অথবা এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে তোমাদের সাথে নোট আকারে থাকতে পারে। এই পরমাণুগুলো হাতে গোনা এবং এখানে ৩ ধরনের কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরের প্রশ্ন ৬ নম্বর প্রশ্ন। ৬ নং প্রশ্নের উত্তরে ৬ নং প্রশ্নটি কি রয়েছে? পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যার অনুপাত কি রূপ? যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অনুপাতটা কেমন সেটা বলছে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা কি হয়? সমান। অর্থাৎ এখানে কোনো একটা পরমাণুতে যদি ইলেকট্রন সংখ্যা ৯ থাকে, প্রোটন সংখ্যাও ৯ হবে, সমান থাকবে। আর পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সংখ্যা প্রোটন সংখ্যার সমান বা অধিক হতে পারে। এই বিষয়গুলো কিন্তু একদমই বেসিক বিজ্ঞানের, এগুলো ভালো করে জানবা। ৭ নম্বরের প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় অর্ধপরিবাহী বিদ্যুৎ পরিবহন করে না কেন? যারা অর্ধপরিবাহী তারা বিদ্যুৎ পরিবহন করে না কেন? উত্তর, এখান থেকে উত্তরটা হবে, তোমরা উত্তর লেখার সময় উত্তর লিখে নেবে। যে সকল পদার্থের পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি থাকে তাদেরকে বলে অর্ধপরিবাহী, অর্থাৎ মাঝখানের অংশটা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী পদার্থগুলো সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। কারণ কি? কারণ হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে না, সেই জন্য তারা বিদ্যুৎ পরিবহন করে না। তাপ প্রয়োগে এদের শেষ কক্ষপথের থেকে ইলেকট্রন মুক্ত করা হয়, তাই তখন এরা বিদ্যুৎ পরিবহন করতে, তখনই শুধুমাত্র এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। ৮ নম্বর প্রশ্নটা, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে কেন? কঠিন পদার্থের কণাগুলো কাছাকাছি থাকে অবস্থান করে আমরা জানি, সেই জন্য তো তারা কঠিন। একটি কণার সাপেক্ষে আশেপাশের অন্য কণাগুলো নড়াচড়া করতে পারে না, যেহেতু খুবই চাপে থাকে, খুব কাছাকাছি থাকে। এই কারণে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে তারা কঠিন অবস্থায় থাকে। ৯ নম্বরের প্রশ্ন, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না কেন? আমরা জানি নির্দিষ্ট আয়তন আছে, অর্থাৎ তা একটা জায়গা দখল করে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। অর্থাৎ যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার হিসেবে ধারণ করে। এটা কেন করে? কারণ হচ্ছে এই পদার্থের যে কণাগুলো থাকে পরস্পরের সাপেক্ষে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে নড়াচড়া করতে পারে তারা, কিন্তু দূরে চলে যেতে পারে না। একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে নড়াচড়া করবে কিন্তু একদম দূরে চলে যেতে পারবে না, তাই তাদের একটা নির্দিষ্ট আয়তন থাকে।
কণাগুলো নড়াচড়া করতে পারে বলে নির্দিষ্ট আকৃতির কাঠামো তৈরি হয় না, তাই তরল পদার্থে নির্দিষ্ট আকার থাকে না, কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে। 10 নম্বর প্রশ্ন, গ্যাসের নির্দিষ্ট আয়তন বা আকার থাকে না কেন? গ্যাসের কণাগুলো তো পরস্পর থেকে দূরে দূরে ছোটাছুটি করতে পারে, ছোটাছুটির কারণে এরা যতদূর যে আকারের ফাঁকা স্থান পায় ততদূর সে আকার স্থান দখল করে ফেলে, তাই এর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই নাই। 11 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থকে প্রবাহিত করা যায় না কেন? কঠিন পদার্থের কণাগুলো কাছাকাছি এবং একটি আরেকটির সাপেক্ষে নির্দিষ্ট অবস্থানে থাকে, অর্থাৎ তাদের পারস্পরিক বন্ধনটা কি শক্ত, নিবিড়। প্রবাহিত হতে হলে কণাগুলো পরস্পরের সাপেক্ষে স্থান পরিবর্তন করতে হয়, কিন্তু কঠিন পদার্থের কণাগুলো পরস্পরের সাপেক্ষে স্থান পরিবর্তন করতে পারে না বলে কঠিন পদার্থে প্রবাহিত হতে পারে না। 12 নম্বর প্রশ্ন, কঠিন ও তরল পদার্থকে চাপ দিয়ে খুব বেশি সংকুচিত করা যায় না কেন? কারণ সংকুচিত করতে হলে ওই পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকা দরকার। হ্যাঁ, কঠিন ও তরল পদার্থের এই ফাঁকা স্থানটা থাকে না, সে কারণে কাছাকাছি থাকে, কণাগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না, খুবই কম থাকে, থাকলেও তাই কঠিন পদার্থকে চাপ দিলে কণাগুলো বেশি সংকুচিত হয় না, অর্থাৎ যে জায়গায় থাকে সেই জায়গায় আছে, চাপ দিলে কোনো লাভ নেই, যতই করো চাপাচাপি কোনো লাভ হবে না, সে তার অবস্থানে থাকবে। 13 নম্বর প্রশ্ন, গ্যাসের এমন দুটি ধর্ম লেখো যেগুলো কঠিন বা তরল পদার্থের নেই। এটা হচ্ছে গ্যাসকে চাপ দিলে সংকুচিত করা যায়, যেহেতু এটা ফাঁকা স্থান আছে, চাপ দিলে কি হবে, সংকুচিত হয়ে যাবে। কণাগুলো ছুটোছুটির কারণে সামান্য পরিমাণে গ্যাস যতটুকু ফাঁকা স্থান পায় ততটুকু দখল করে ফেলতে পারে। কঠিন ও তরল পদার্থের এই দুটি ধর্ম নেই, গ্যাসের আছে এটা, ঠিক আছে। পরের প্রশ্ন, চিনির সংকেত আমরা জানি C12H22 এবং O11, এখানে মোট কতটি পরমাণু আছে? আমরা যদি এখানে যোগ করে দেই তাহলে কয়টা পরমাণু হবে? 45টি পরমাণু আছে। পরের প্রশ্ন 23 কি আছে? অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুর সংকেত, যেটা লেখা হয়েছে এটা Al2SO43, এই অণুতে মোট কতটি পরমাণু আছে সেটা আমরা একটু দেখব। এখানে অর্থাৎ এই পরমাণুতে অ্যালুমিনিয়াম কয়টা? অ্যালুমিনিয়াম 2টা। আর সালফার কয়টা? সালফারের 3টি, অক্সিজেনের হচ্ছে অক্সিজেন মিলে 12টা, যে অক্সিজেনের হচ্ছে 12, আর এই সালফারের ক্ষেত্রে শুধু 3 হবে, তাহলে 12 আর 3 কত? 15, আর ওইখানে আছে কয়টা? 2টা, তাহলে মোট কয়টা হলো? 17টা হলো। 24 নম্বরের প্রশ্ন, প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি? প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য, তোমরা এই পার্থক্যগুলো এইভাবেও লিখতে পারো বা বক্স করে লিখতে পারো। এখানে বক্স দিয়ে এক পাশে লিখলা প্রতীক আর এক পাশে লিখলা সংকেত, এরপরে এখানে পার্থক্য লিখলা। মৌলিক পদার্থ প্রকাশের সংক্ষিপ্ত রূপ বলে প্রতীক, আর যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলে সংকেত। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলে সংকেত। আরেকটা কি লিখবা? প্রতীক দ্বারা একটি পরমাণুকে বোঝায়, যেমন অক্সিজেনের প্রতীক হচ্ছে O, এখানে কয়টা পরমাণু আছে? একটা। আর সংকেত দ্বারা এক বা একাধিক পরমাণু সমষ্টিকে বোঝায়, যেমন আমরা যদি লিখি O2 দ্বারা কি বুঝেছি? 2 অক্সিজেনের পরমাণু বুঝেছে। উদাহরণ দিয়ে লিখতে হবে কিন্তু। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে যেটা রয়েছে, যৌগিক পদার্থ বলতে কি বুঝো? যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেইগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন H2 কি? পানির সংকেত, তাই না? এটা একটা যৌগিক পদার্থ, কারণ এটা ভাঙলে কি পাবো? পানি পাবো, মানে অক্সিজেন পাবো আর হাইড্রোজেন পাবো। 26 নম্বর প্রশ্ন, মৌলের অণু বলতে কি বোঝায়? একই মৌলের এক বা একাধিক পরমাণু মিলে যে অণু গঠিত হয় তাদেরকেই বলে মৌলিক অণু। যেমন আমরা বলবো N2 একটি মৌলিক অণু, কারণ কি? এখানে N ছাড়া আর কিছু আছে? N ছাড়া আর কিছুই নেই। যৌগিক অণু বলতে কি বোঝায়? যৌগিক মানে তো 2, মানে এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে যে অণু গঠন করবে। যেমন আমরা বলছি CO2, তাহলে এখানে C আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে, তাহলে 2টা আছে, 2টি পরমাণু যুক্ত হয়েছে। এই মূলত আমাদের প্রেক্ষাপট যুক্ত প্রশ্ন। এবার আমরা আলোচনা করব প্রেক্ষাপট বিহীন প্রশ্ন আর কি। এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করা হলো সেটা মূলত সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা প্রেক্ষাপট বিহীন কিছু প্রশ্ন আলোচনা করে দেই। প্রেক্ষাপট বিহীন বলতে কোনো প্রেক্ষাপট থাকবে না, তবে সংক্ষিপ্ত না। যেমন এইখানের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা
সংক্ষিপ্ত আকারে হয়েছে, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। আর প্রেক্ষাপটবিহীন এটা থাকবে 5 করে। যেমন এখানে একটু ভাঙানো থাকবে, পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু যৌগিক পদার্থ মাত্রই পরমাণু নয়। কথাটা সত্য? সত্য হলে উদাহরণ দিয়ে লেখো। 1 আর 4 এখানে। যে পদার্থ ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেইগুলোকেই বলছি আমরা মৌলিক পদার্থ। এটা তোমরা জানি। প্রশ্নে উল্লেখিত কথাটা সত্য, তাহলে এটা সত্য কথা। হ্যাঁ, পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কারণ পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এদের পরমাণু প্রতীক কি? এইচ, হাইড্রোজেনের, অক্সিজেনের ও। ঠিক আছে। অন্যদিকে মৌলিক পদার্থ মাত্রই কিন্তু পরমাণু নয়। কারণ কি? কারণ কিছু কিছু মৌলিক পদার্থ আছে যারা অণু হিসেবে বিরাজ করে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো মৌলিক পদার্থ, প্রকৃতিতে অণু হিসেবে বিদ্যমান থাকে। এদের সংকেত হচ্ছে H2O2, N2। আর কিছু কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো পরমাণু হিসেবেই থাকে, যেমন হতে পারে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সুতরাং আমরা বলতে পারি পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়। ঠিক এভাবে আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করি। পরের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, কোন মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কি? মৌল তেজস্ক্রিয় হওয়ার কারণ কি? এখানে আমরা জানি কোন মৌল তেজস্ক্রিয় হওয়ার অর্থ হলো এটি নিষ্ক্রিয় নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তন ঘটে এবং নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটে। হ্যাঁ, তেজস্ক্রিয় হওয়ার পিছনে মূল কারণটা তাহলে কি হলো? অস্থিতিশীল নিউক্লিয়াস। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, তাদের নিউক্লিয়াস ভারী এবং অস্থিতিশীল হয়। এ কারণে এইসব নিউক্লিয়াস সহজে ভেঙে যায় এবং তা থেকে তেজস্ক্রিয় রশ্মি, যেমন আলফা, বিটা, গামা, এগুলো কি? আলফা, বিটা, গামা, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এইগুলা এই কারণেই মৌল তেজস্ক্রিয় হয়। পরের যে প্রশ্নটি, তামা একটি ধাতু, এটা কেন? ব্যাখ্যা করো। বিদ্যুৎ পরিবহনের কাজে ব্যবহৃত তামার তারের উপর প্লাস্টিকের স্তর ব্যবহার করা হয় কেন? তাহলে তামা একটি ধাতু, কারণ এটা কঠিন, চকচকে, এটা সহজে ভাঙে না, এই কারণেই ধাতু। আর প্লাস্টিকের অধাতব পদার্থ, এটা দেওয়া হয় এই কারণেই যে যেটা দিলে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারবে না। ফলে কি হবে? বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসলে, যদি এটা দেওয়া না থাকতো তাহলে সংস্পর্শে আসলে প্রায় শক লাগতো এবং দুর্ঘটনা সম্ভাবনা থাকতো। সে কারণে এটা দিয়ে দেওয়া হয়, উপর দিয়ে একটা প্লাস্টিকের স্তর ব্যবহার করা হয়। রান্নাবান্নায় কাঠ এবং প্লাস্টিকের হাঁড়ি পাতিল ব্যবহার না করে ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয় কেন? এই একই কারণ কিন্তু। কারণ ওটার মধ্য দিয়ে সহজে প্লাস্টিকের হাঁড়ি পাতিল রান্নাবান্নার কাজে ব্যবহার না করে ধাতব পত্র ব্যবহার করা হয়। এখানে কারণটা সুন্দর করে লেখা আছে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটি, রূপা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে কেন? সেটার উত্তর কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এরপর 8 নম্বর একটি আছে, পরমাণুর ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকে? সমস্ত উত্তরগুলো এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নোট আকারে তোমরা এগুলো সংগ্রহ করবে। ঠিক আছে। আমরা এই পর্যায়ে কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন আলোচনা করে দেব। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টা অংশ থাকবে, হতে পারে ক-তে 4, খ-তে 4 অথবা 3-5 এভাবে হতে পারে। যেমন এখানে একটা আছে, শ্বাস প্রশ্বাস আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি, আর নিঃশ্বাসের সময় কি করি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই যে কথাটা লেখা রয়েছে, এইটা কি বলছি আমরা? উদ্দীপক। ঠিক আছে, বা প্রেক্ষাপটটা আমাকে দেওয়া হয়েছে, সিচুয়েশনটা এই। এখন প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত যৌগিক পদার্থের একটি অণু কতটি পরমাণু দেয়? এখানে যে অক্সিজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড আছে, সেগুলো কতটি পরমাণু সেখানে আছে সেটা বলছে। একটা যৌগটির ক্ষতিকর প্রভাব কি হতে পারে? আর খ নম্বরে বলেছে, উদ্দীপকে যে 2 ধরনের পদার্থের উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই 2 ধরনের পদার্থের তুলনা করো, মানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, যেটা এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে। তাহলে একের উত্তর কি? একের উত্তর হচ্ছে যে এর অণুর সংকেত হবে কি? CO2। এখানে হবে CO2, কিন্তু এটা CO2। ঠিক আছে। এই অণুতে কার্বনের একটি পরমাণু, অক্সিজেনের 2টি পরমাণু আছে। সি হচ্ছে একটা আর ও হচ্ছে 2। সুতরাং কার্বন ডাই অক্সাইডের অণুতে মোট 3টি পরমাণু রয়েছে। এখন এই কার্বন ডাই অক্সাইডটা কি? ক্ষতিকর। ক্ষতির প্রভাবটা কি হবে?
হ্যাঁ, সেই প্রভাবটা একটু আলোচনা করে দিচ্ছি। এখন কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকরটি বায়ুতে যদি এটা বেড়ে যায় তাহলে গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, ফলে পৃথিবীর আবহাওয়ায় ভয়াবহ পরিবর্তন আসবে। আর পরের যেটি প্রশ্ন করা হয়েছিল দুইটির তুলনা, অর্থাৎ এখন একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন, এই দুটির তুলনা করতে হবে। এখানে তুলনাটা করে দেওয়া হয়েছে। ১ নম্বর হচ্ছে এটা মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক আছে। এবং ২ নম্বরে যেটা আছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম বিদ্যমান থাকে না। যৌগিক পদার্থের বিদ্যমান মৌলগুলো একটি নির্দিষ্ট অনুপাতে থাকে এবং এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এভাবে সুন্দর করে তুমি ধাপে 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 যেগুলো চাওয়া হয়েছে সেগুলো লিখবে। এটা বারবার এই শীটটা তোমরা পড়বা এবং বারবার শুনতে পারো, শোনার ক্ষেত্রে পজ দিয়ে দিয়ে শুনবা, তাহলে তোমার মনে থাকবে। আর ২ নম্বরে এরপর আরেকটা প্রশ্ন রয়েছে, এখানে দেখো রাসেল তার বাসায় রান্নাঘর থেকে ৩টা বস্তু নির্বাচন করলো। প্রথম বস্তুটি দেখতে চকচকে এবং আঘাত করে, তাহলে এটা কি ধাতু, ঝনঝন শব্দ করে। দ্বিতীয় বস্তুটি দেখতে অস্বস্ত্র, ওজনে বেশ হালকা, এবং তৃতীয় বস্তুটি ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। এখন এই ৩টা জিনিসের কথা বলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে এখন কি প্রশ্ন করা হয়েছে যে রাসেলের বাসায় বস্তুগুলো পরিবাহিতা ভিত্তিতে কত প্রকার? ৩ প্রকার, সেটা তো বলছি আমরা। আর এখানে বলছে প্রথম ও দ্বিতীয় বস্তুদ্বয় যে ধরনের তাদের পার্থক্য লেখো, অর্থাৎ ধাতু। এরপর এই দুটো প্রশ্ন রাখছে এখানে। এখন উত্তরটা এখানে দেওয়া হয়েছে, যেটা ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, একটা অপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী। যেটা তামা, লোহা, তার এগুলো কি পরিবাহী। রাবার, কাগজ, প্লাস্টিকের আসবাবপত্র, কাঠের আসবাবপত্র এগুলো কি অপরিবাহী। আর ইলেকট্রনিক সামগ্রী, কম্পিউটার, চিপস এগুলা অর্ধ পরিবাহী। পরের যে প্রশ্নটি ছিল যে পার্থক্য, এখানে পার্থক্যটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। মোট ৫টা পার্থক্য দেওয়া আছে, যেহেতু এটা ৫ মার্কস থাকবে সেই জন্য ৫টা পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখানে পয়েন্ট আকারে লিখবা, ঠিক আছে। যেমন ১ এখানে লেখা হয়েছে, ২, ৩, ৪, ৫, এই ৫টা প্রশ্ন আছে, ঠিক আছে। এটা কিসের পার্থক্য? ধাতু অধাতুর পার্থক্য। পরের যে প্রশ্নটি আছে এখানে আর একটা দৃশ্যপট দেওয়া হয়েছে এবং সেই দৃশ্যপট থেকে আবার আরো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, ক, খ, এবং উত্তরটা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটা আলোচনা করছি না। পরের প্রশ্নগুলো তোমাদের নোট আকারে থাকবে এবং পিডিএফটা তুমি ডাউনলোড করে নেবে, বারবার বলছি। পরের যে প্রশ্ন ৪ নম্বরটা আমরা আলোচনা করি। ৪ নম্বরের উদ্দীপকটা কি আছে? শামীম তার ভাইয়ের বিয়ে উপলক্ষে সেখানে মার্কেটে গেল, গিয়ে সে তার ভাবির জন্য একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ করলো। ভালো কথা, ভাবি বলে কথা, তাই না? অতএব বাসায় গিয়ে সে অনুভব করলো তার খুব পিপাসা পেয়েছে তখন, তাই সে লেবু ও পানির শরবত বানিয়ে খেলো। এই হচ্ছে আমাদের উদ্দীপকটা। এখানে কি কি আছে? তাহলে উদ্দীপকটা যখন তুমি পড়বা তখন সিচুয়েশন অ্যানালাইসিস বলি এটাকে আমরা। কি দেওয়া আছে, এরপর কি চাইতে পারে, কি কি সমস্যা, এটা এখানে যেটা বলছে উদ্দীপককে একটি মিশ্রণ আর একটি বিশুদ্ধ পদার্থ নির্ণয় করো, তাদের এবং তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করে তাদের মধ্যে পার্থক্য করতে হবে, ঠিক আছে। আর খ নম্বরে বলছে উদ্দীপকে বিশুদ্ধ পদার্থটি কিভাবে শনাক্ত করা যায়। তাহলে আমরা এখানে উদ্দীপকে লেবু এবং পানির শরবত হচ্ছে একটা মিশ্রণ, এখানে লেবু আর পানির মিশিয়েছিল, তাই শরবত তৈরি করছে, এটা হচ্ছে মিশ্রণ। আর ডায়মন্ড একটা যে কিনলো এটা একটা বিশুদ্ধ পদার্থ। এখন মিশ্রণ এবং এই বিশুদ্ধ পদার্থ এটার পার্থক্য কি? এখানে এক পাশে মিশ্রণ, এক পাশে বিশুদ্ধ পদার্থ, এখানে বিশুদ্ধ পদার্থ হবে, ঠিক আছে। এই পাশে লিখতে হবে, এখানে লিখতে হবে কি বিশুদ্ধ পদার্থ, এখানে ভুল আছে, এখানে লিখবা বিশুদ্ধ পদার্থ। আর এখানে মানে ক্রমিক, এই পাশে লিখতে হবে ক্রমিক। পার্থক্যের ১ নম্বর পার্থক্যটা কি? পদার্থের এক বা একাধিক মিশ্রণে এক বা একাধিক পদার্থ থাকে, আমরা জানি। আর বিশুদ্ধ পদার্থে শুধুমাত্র একই ধরনের পদার্থ। যেহেতু এটা বিশুদ্ধ তার মানে কি ওর মধ্যে আর কেউ নাই, ও একাই, এই জন্য ও বিশুদ্ধ। ২ নম্বরের পার্থক্যটা কি আছে, ৩ নম্বর পার্থক্যটা কি আছে, ৪ নম্বর পার্থক্যটা কি আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। আর ক্ষয়ের উত্তরটা যদি আমরা দেখি, ক্ষতে কি বলছিল? ক্ষয়ের উত্তরটা বলছিল যে বিশুদ্ধ পদার্থ কোনটা সেটা, এবং তার যে এখানে ডায়মন্ড বা হীরার নেকলেস যেটা ছিল সেটি বিশুদ্ধ ছিল। এখন কেন বিশুদ্ধ ছিল বা এটাকে কিভাবে শনাক্ত করবো আমরা, সেটার ব্যাখ্যাটা কি হবে? যে হীরার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আমরা জানি, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পরিমাপ করেই এর বিশুদ্ধতা নির্ণয় করা যায়। অর্থাৎ বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণের কিছু ভৌত ধর্ম যেমন বর্ণ, গন্ধ, চম্বক ধর্ম, দ্রাব্যতা
ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হীরার বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা প্রভৃতি থেকে আমরা এটি শনাক্ত করতে পারি। অর্থাৎ প্রত্যেকেরই আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, বর্ণ আছে, গন্ধ আছে, দ্রাব্যতা আছে, সেটি থেকে তার বিশুদ্ধতা আমরা প্রমাণ করতে, আমরা তো জানি এটা। তাহলে ওই হীরাটার মধ্যে যদি গলনাঙ্ক এই স্ফুটনাঙ্ক হয় এবং হীরার যে গন্ধ বর্ণ সেই রকম যদি থাকে তাহলে ওটি অবশ্যই হীরা হবে। তাহলে এই মূলত আমরা বেশ কিছু রচনামূলক প্রশ্ন আলোচনা করে দিলাম। কিছু প্রশ্ন ছিল উদ্দীপক যুক্ত এবং কিছু প্রশ্ন ছিল উদ্দীপক বিহীন। তাহলে আমাদের এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে পাবে কোথায়? আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটিতে। হ্যাঁ, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং এই চ্যানেলে তোমাদের নিয়মিত টিউটোরিয়ালগুলো দেওয়া হচ্ছে। এবং তোমরা যদি কেউ এই পিডিএফটি না পেয়ে থাকো তাহলে তা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেব। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবার জন্য শুভ কামনা।